তো আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে কি 14 নাম্বার চ্যাপ্টার, বইয়ের একদম লাস্ট চ্যাপ্টার, এবং চ্যাপ্টারের নাম হচ্ছে জীব প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের কলেজ অ্যাডমিশনের বায়োলজি পোর্শন থেকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম আমি, ব্ল্যাকবোর্ড থেকে সুমাইয়া। তো আমি তোমাদেরকে আগের ক্লাসেই বলেছিলাম যে কলেজ অ্যাডমিশনের জন্য বই পড়া খুবই জরুরি। তো এই কারণে ভাবলাম আমি আজকের যে কোনো রকম শিট বা লেকচার স্লাইড প্রিপারেশন করা বাদ দিয়ে আমি একদম মেইন বই হচ্ছে গিয়ে আজকে তোমাদেরকে দাগিয়ে দাগিয়ে পড়াই। তাহলে তোমরা বুঝবে যে বইয়ের ঠিক কোন জিনিসগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সকল অবজেক্টিভগুলো তোমাদেরকে বলে দেওয়া আমার পক্ষে সম্ভব হবে। তো আমাদের এই জীব প্রযুক্তি চ্যাপ্টারের ভিতরে আগে জীব প্রযুক্তি চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলে নেই। সেটা হচ্ছে কি, এই চ্যাপ্টারটা খুবই ছোট, খুবই সংক্ষিপ্ত চ্যাপ্টার এবং খুবই ইজি চ্যাপ্টার। যদি এই চ্যাপ্টারটাকে খুব ভালো মতন পড়ে বোঝা যায়, পুরোটাই হচ্ছে কি বোঝার উপর ডিপেন্ড করে। আর না বুঝে চ্যাপ্টারটা অনেক কঠিন, কিন্তু যদি বুঝতে যাই তাহলে বোঝার পরে মনে হবে যে জাস্ট 2-3টা টপিক নিয়েই হচ্ছে কি আসলে এই চ্যাপ্টারটা। তো এই 2-3টা টপিকের মধ্যে আমাদের প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে জীব প্রযুক্তি। এই যে আমি প্রথমেই জানবো জীব প্রযুক্তি কাকে বলে, জীব প্রযুক্তির আবিষ্কার থেকে শুরু করে জীব প্রযুক্তির ধারণা। এরপরে আমরা জানবো যে জীব প্রযুক্তির প্রাচীনকালেও যে আসলে জীব প্রযুক্তি ছিল এবং তার উদাহরণ, এবং বর্তমানকালে জীব প্রযুক্তির ঠিক কি কি সেক্টরে হচ্ছে কি বিভক্ত। এরপরে আমরা জানবো টিস্যু কালচার নিয়ে। এখন এখানে আমরা জানবো পুরো টিস্যু কালচার কাকে বলে, টিস্যু কালচারের সকল প্রসিডিউর, একদম টিস্যু কালচারের ধাপসমূহ শুরু থেকে শেষ অবধি। এবং এই টিস্যু কালচারের ধাপের মধ্যে কিন্তু বেশ কিছু 1 নম্বরের প্রশ্ন আছে এবং তার সুন্দর উত্তরও বইয়ের ভিতরেই দেওয়া আছে। এবং এরপরে আসে টিস্যু কালচারের ব্যবহার। এরপরে যে শস্য উৎপাদনে টিস্যু কালচারের ব্যবহার। এরপরে আমরা যে টার্মটা জানবো সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং জানতে গেলেই আমরা একটা টার্ম পাবো, সেটা হচ্ছে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এখন জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের পার্ট আমরা জানার পরে আমরা আরেকটা টার্ম পাবো, সেটা হচ্ছে ট্রান্সজেনিক। তো আমরা এই জিএমও এবং ট্রান্সজেনিক জীবের হচ্ছে কি পার্থক্যও দেখব। এরপরে আমরা জানবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ব্যবহার, এবং এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে এই জেনেটিক মানে একটা জিএমও কিভাবে তৈরি হয় তার প্রসিডিউর, এবং তার প্রসিডিউর জানতে চেয়ে আমরা জানবো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এবং এরপরে আমরা জানবো কি এর ভিতরে জিন ক্লোনিং থাকবে। আর এরপরে এই জীব প্রযুক্তির উপযোগিতা, এই জিএমও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলোর হচ্ছে গিয়ে আমাদের সকল ক্ষেত্রে, যেমন কৃষিক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, পরিবেশের উপরে কিভাবে ভূমিকা রাখে এগুলো। তো আসো প্রথমেই আমরা জানি জীব প্রযুক্তি কাকে বলে। এখন জীব প্রযুক্তি বা ইংলিশে বলা হয় বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজি শব্দটি এসেছে বায়োলজি এবং বায়োটেকনোলজি শব্দ থেকে। বায়োলজি, বায়োস এবং লোগোস অর্থাৎ হচ্ছে গিয়ে কি জীব সম্পর্কিত বিজ্ঞান, আর টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি। সো কি এই যে জীব সম্পর্কিত জ্ঞান আহরণ করে আমরা প্রযুক্তির সাহায্যে যখন মানব কল্যাণে একটা সেক্টর, মানব কল্যাণে যখন হচ্ছে গিয়ে কাজ করব, সেই কাজকে বলা হয় হচ্ছে গিয়ে জীব প্রযুক্তি। মানে জীব এবং প্রযুক্তির সম্মিলিত সেক্টর এখানে। তো এই জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি সর্বপ্রথম আবিষ্কার করেছেন হচ্ছে গিয়ে কার্ল এরেকি 1919 সালে। তিনি একজন হাঙ্গেরীয় আর্কিটেক্ট বা হাঙ্গেরীয় প্রকৌশলী। এখন এখানে কিন্তু খুবই একটা মজার ব্যাপার যে একজন আর্কিটেক্টও কিন্তু কিভাবে আসলে বায়োলজির ক্ষেত্রে ভূমিকা পালন করছে, ঠিক যেরকম ভাবে জেনেটিক্সে যে 2টা সূত্র সেটা হচ্ছে দিয়েছিলেন ধর্মযাজক হচ্ছে গিয়ে গ্রেগর জোহান ম্যান্ডেল। সো এভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে মানুষ কিভাবে, মানুষের সাইন্টিফিক চিন্তা ভাবনা এটা যেই সেক্টরই আছে না কেন, সেই সেক্টর থেকেই হচ্ছে গিয়ে কত ডিপলি চিন্তা করতে পারে বিজ্ঞান নিয়ে। তো আসি যে এই কার্ল এরেকি হচ্ছে কি প্রথম বায়োটেকনোলজির হচ্ছে আমাদের কাছে সবার প্রথমে বায়োটেকনোলজি এই টার্মটি নিয়ে এসেছে, এবং এটা কিন্তু একটি খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভ।
এরপরে আসি এই যে জীব প্রযুক্তি, এই জীব প্রযুক্তি টার্মটাকে সর্বপ্রথম কার্ল এরিকি হচ্ছে কি আমাদের মাঝে নিয়ে আসলেও এই জীব প্রযুক্তির কিন্তু ব্যবহার আসলে যুগ যুগ ধরে চলে আসছে। এই যুগ যুগ ধরে চলে আসার ফলেও আমরা আসলে মূলত জানি না যে, জানতাম না যে এটাই আসলে জীব প্রযুক্তির উদাহরণ। যেমন 8,000 বছর আগে এই যে এই ফার্মেন্টেশন এবং ব্রিউইং, এই দুইটা প্রসিডিউর, ফার্মেন্টেশনের মাধ্যমে কি হয়, এই যে মদ তৈরি হয়, আবার হচ্ছে কি ব্রিউইং এর মাধ্যমে যে বিভিন্ন পাউরুটি, কেক এগুলোর যে তৈরি হয়, এগুলো কিন্তু সেই 8,000 বছর আগে থেকেই হচ্ছে কি মানুষ করে আসছিলেন। তো এই সব কিছুর ক্ষেত্রেও কিন্তু আমরা কি জানি যে ফার্মেন্টেশন, ব্রিউইং এগুলোর ক্ষেত্রে কিন্তু ইস্টের ব্যবহার হয়। এই ইস্টও কিন্তু একটা অণুজীব। সো এভাবে কিন্তু কি হয়, এবং এভাবে কিন্তু 8,000 বছর আগে থেকেই এই জীব এবং হচ্ছে কি প্রযুক্তির একটা সম্মিলিত ব্যবহার করে মানুষ তার নিজের হচ্ছে গিয়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে থেকে মানুষ এটা ব্যবহার করতো, কিন্তু তারা মূলত জানতো না যে এটাই আসলে জীব প্রযুক্তির ব্যবহার। এখন আধুনিক কালে এই জীব প্রযুক্তি সম্পর্কে একদম পুরোপুরি ধারণা আমাদের এসেছে হচ্ছে কি গ্রেগর জোহান মেন্ডেলের 1863 সালে যে জেনেটিক্সের যে সূত্রগুলো তিনি আবিষ্কার করেন, দুইটি সূত্র, যেখানে তিনি হচ্ছে কি জিন সম্পর্কে ধারণা এবং কিভাবে জিনের মাধ্যমে হচ্ছে কি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় এই সম্পর্কে ধারণা তিনি দিয়েছেন। আর এরপরে হচ্ছে কি 1953 সালে ওয়াটসন এবং ক্রিক যখন ডিএনএ হচ্ছে কি স্ট্রাকচার আবিষ্কার করেন, তখনই মূলত কিন্তু আমাদের কাছে এই যে জীব প্রযুক্তির পুরোপুরি ধারণাটা হচ্ছে গিয়ে একদম পাকাপোক্ত হয়। কারণ তখন আমরা মূলত কিভাবে মানুষের এই যে ট্রেডগুলো, বৈশিষ্ট্যগুলো আমাদের বংশ পরম্পরায় হচ্ছে গিয়ে কিভাবে ট্রান্সফার করা যায়, কিভাবে এই জিনের দ্বারাই হচ্ছে কি আমাদের বৈশিষ্ট্য নির্ধারিত হয় এবং কিভাবে একে চেঞ্জও করা যায়, এই সম্পর্কিত ধারণাগুলো আমাদের মাথার মধ্যে আসে এবং আমরা হচ্ছে কি এগুলো নিয়ে আরো বিস্তর গবেষণা করে হচ্ছে কি বুঝতে পারি যে কিভাবে এই শিক্ষাকে আমরা আমাদের মানব কল্যাণে হচ্ছে কি ইউজ করতে পারি। শুধুমাত্র আমরা নেচার বা পরিবেশের বা বিধাতার উপরেই, মানে পরিবেশের কিভাবে কি সবকিছু হচ্ছে তার উপরে ডিপেন্ডেন্ট না থেকে নিজেরা গবেষণার মাধ্যমে কৃত্রিম উপায় কিভাবে এই জীব প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের মানব সভ্যতায়, মানব কল্যাণে হচ্ছে কি ইউজ করতে পারি। তো তো এখন আসে বর্তমানে জীব প্রযুক্তি বলতে কি বোঝায়। বর্তমানে জীব প্রযুক্তি প্রথমেই যে টার্মটি আসে সেটা হচ্ছে কি টিস্যু কালচার, আর এরপরে আসে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেগুলো হচ্ছে কি কৃষিক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে এবং আরো বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে কি মানুষের উপকারে ভূমিকা রাখছে। তো আমরা যদি টিস্যু কালচার নিয়ে পড়ি তাহলে হচ্ছে কি আমরা পাবো বেশ কিছু টার্ম। এখন টিস্যু বলতে কি বোঝায়? টিস্যু হচ্ছে কি কোষের সমষ্টি হচ্ছে টিস্যু, এবং টিস্যু কালচার, টিস্যুকে যখন হচ্ছে গিয়ে আমরা ল্যাবরেটরিতে পুরো হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট প্রক্রিয়া মেনটেন করে, নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী যখন আমরা একে এই টিস্যু দ্বারা হচ্ছে কি নতুন উদ্ভিদের সৃষ্টি করব, তখন আমরা তাকে বলবো হচ্ছে কি টিস্যু কালচার প্রসেস, এই প্রসেসটাকে বলবো। এখন প্রথমে টিস্যু কালচারের প্রথমেই যে এখন এই টিস্যু কালচারে যেটা আসে সেটা হচ্ছে কি আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের কিছু সংজ্ঞা আসে। এখন এই সংজ্ঞাগুলো কি টোটিপোটেন্ট, তার মধ্যে একটা অন্যতম। টোটিপোটেন্ট বলতে কি বোঝায়? টোটিপোটেন্ট হচ্ছে গিয়ে উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে অনেক এরকম কোষ পাওয়া যায় যে কোষগুলোর হচ্ছে কি পুরো একটা সম্পূর্ণ উদ্ভিদ তৈরি করার হচ্ছে কি ক্ষমতা রাখে তারা। এখন এটাকে আমরা তুলনা করছি হচ্ছে কি স্টেম কোষের সাথে, বা স্টেম কোষ থাকে যেটাকে বলছি। এখন স্টেম কোষ আমরা জানি যে ক্যান্সারের ক্ষেত্রে হচ্ছে কি স্টেম সেল থাকে। স্টেম সেল কি করে, খুবই হচ্ছে কি অনেক, একটা স্টেম সেল থেকে অনেকগুলো স্টেম সেলের তৈরি হয় এবং অনেক অনেক কোষ বিভাজন হয়। অত্যধিক কোষ বিভাজনের ফলে হচ্ছে গিয়ে সেলগুলোর ক্ষমতাও হচ্ছে হ্রাস পায়। এই ফলেই আমরা কিন্তু দেখেছিলাম যে ক্যান্সার হয়, কিন্তু ওটা নেগেটিভ ক্ষেত্রে হলেও উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে স্টেম কোষ, এই প্রত্যেকটা টটিপটেন্ট কোষ হচ্ছে স্টেম কোষ থাকে, এবং এই কারণে এরা কিন্তু হচ্ছে গিয়ে আস্তে 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 বিভাজিত হয়ে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ হওয়ার ক্ষমতা রাখে। তো এই যে উদ্ভিদের যে টটিপটেন্সি, এই ক্ষমতাটা হচ্ছে কি আসলে মূলত টিস্যু কালচারের ক্ষেত্রে ইউজ করা হয়। কারণ এখানে কি হয়, এখানে হচ্ছে গিয়ে একটা টিস্যুকে হচ্ছে গিয়ে কালেক্ট করা হয়, যে টিস্যুকে আমরা বলবো হচ্ছে কি এক্সপ্ল্যান্ট। পরবর্তীতে আমরা দেখব যে এই টিস্যু যখন টিস্যু কালেক্ট করার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি আমাদের কিছু কিছু জিনিস কনসার্নে রাখতে হয়। সেটা কি, আমরা যেই উদ্ভিদ থেকে যেই টিস্যুটা কালেক্ট করব তাদেরকে থাকতে হবে একদম সুস্থ, কোনো ধরনের কোনো অণুজীব দ্বারা হচ্ছে তারা আক্রান্ত থাকতে পারবে না, তারা থাকবে একদম হেলদি। যে আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো যে আমরা যাকে এক্সপ্ল্যান্ট হিসেবে কালেক্ট করব, সেই এক্সপ্ল্যান্টের অনুরূপ কিন্তু হুবহু আমরা আসলে মানে অগণিত হচ্ছে গিয়ে প্ল্যান্ট বানাবো। সো হচ্ছে কি অবশ্যই আমাদেরকে কি করতে হবে, তাকে পারফেক্ট থাকতে হবে। তো এই এক্সপ্ল্যান্ট
মানে কি বলবো, একটা এক্সপ্ল্যান্ট হচ্ছে গিয়ে কোনটা নিব এটা হচ্ছে কি নির্ধারিত করার আগে আমাদেরকে এই সব কিছু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে কি যখন এক্সপ্ল্যান্ট নেব তারপরে তাকে হচ্ছে কি কি করব, তাকে হচ্ছে কি আমরা কালচার মিডিয়ামে রাখবো। এখন কালচার মিডিয়াম কি? কালচার মিডিয়াম হচ্ছে কি আর কিছুই না, এর ভিতরে থাকে হচ্ছে গিয়ে ওই টিস্যু ভালো মতন গ্রোথ হবে, এর জন্য পুষ্টি উপাদান। এখন এই পুষ্টি উপাদানের মধ্যে কিন্তু আবার কোনো ধরনের কোনো অণুজীব থাকতে পারবে না। কোনো অণুজীব থাকতে পারবে না কেন? কারণ হচ্ছে কোনো অণুজীব থাকলে কিন্তু আমরা খুবই ভালো মানের ভালো জাতের একটা এক্সপ্ল্যান্ট নিলেও আমাদের কিন্তু আলটিমেটলি হচ্ছে গিয়ে যেই প্রোডাক্টটা আসবে সেগুলো কিন্তু সব রোগবালাই পূর্ণ থাকবে। তো এই কারণে আমরা কি করব, এই যে নিউট্রিয়েন্ট মিডিয়াম তাকে হচ্ছে গিয়ে আমরা আগে থেকেই অটোক্লেভ করে নেব। এখন অটোক্লেভ কি? অটোক্লেভ হচ্ছে গিয়ে হাই টেম্পারেচার 121°C টেম্পারেচারে এবং হচ্ছে গিয়ে 15 psi চাপে হচ্ছে গিয়ে আমরা 20 মিনিট এই অটোক্লেভ নামক হচ্ছে যন্ত্রের মধ্যে এই মিডিয়াটাকে হচ্ছে গিয়ে পুরো একদম জীবাণু মুক্ত করে নেব। আর এরপরে কি করব, এরপরে আমরা হচ্ছে কি এটাকে ইনকিউবেশনে রাখবো। এখানে ইনকিউবেশন টার্মটা কিন্তু তোমাদের বইতে বলা হয়নি। এই দেখো এখানে কিন্তু 121°C তাপমাত্রা অটোক্লেভ 15 LB স্কয়ার চাপ 20 মিনিট রেখে দেওয়া হয়েছে। এবং এরপরে কি বলা হয়েছে, এই যে তাপমাত্রা 25 থেকে +-2 মানে হচ্ছে কি এটা 23 হতে পারে আবার 27 হতে পারে। তো এরকম অবস্থায় হচ্ছে কি রেখে দেওয়া। এখন তোমাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসতেই পারে যে এইভাবে কেন আমরা অটোক্লেভ করার পরে রাখবো? আমরা কি জানি অটোক্লেভটা আমরা করছি হচ্ছে কি কোনো জীবাণু থাকলেও সেটা যেন ধ্বংস হয়ে যায় মিডিয়ার মধ্যে। কারণ মিডিয়া বানানোর সময় যখন আমরা বিভিন্ন মিডিয়ার উপাদান, খনিজ লবণ, বিভিন্ন আমিষ, তারপর হচ্ছে গিয়ে আমরা কি নেব এখানে, আগার নেব। আগার কি? আগার হচ্ছে গিয়ে এক ধরনের শৈবাল থেকে হচ্ছে গিয়ে প্রাপ্ত, সামুদ্রিক শৈবাল থেকে প্রাপ্ত হচ্ছে গিয়ে এক জেলাটিন টাইপের একটা পদার্থ, যেটা হচ্ছে গিয়ে জিনিসকে ঠিক বানায়। এখন তোমরা যারা হচ্ছে গিয়ে রান্না বান্নাতে পড়তো তোমরা অনেকেই কিন্তু আগার আগার পাউডারও চেনো, যে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন জেলি বানাতে, পুডিং বানাতে এইসব ক্ষেত্রে কিন্তু আমরা আগার আগার পাউডার ইউজ করি। কি করি, পানির মধ্যে হচ্ছে কি পাউডারটা ইউজ করলে গরম পানিতে নাড়ানোর পরে কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে সেটা জমে যায়। তো ওই সেম আগার আগার পাউডারই কিন্তু আমরা মিডিয়ার মধ্যে ইউজ করি, জাস্ট এটাকে হচ্ছে গিয়ে একটু জমে যাওয়া অবস্থায় নিয়ে আসার জন্য। তো এই সব কিছুকে হচ্ছে গিয়ে আমাদের যখন আমরা অটোক্লেভে দিব তার ভিতর থেকে হচ্ছে কি আমরা আশা রাখবো, আশা করছি যে হচ্ছে কি আমাদের সকল অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া যা যা কিছু আছে, ছত্রাক, মোল্ড, ইজ যা কিছু আছে সব কিছু হচ্ছে গিয়ে কিল হয়ে যাবে, মারা যাবে। কিন্তু এরপরেও যদি তাদের মধ্যে কিছু না কিছু থাকতেও পারে এবং এটা আছে কিনা এইটা টেস্ট করার জন্য আমরা হচ্ছে গিয়ে এই তাপমাত্রাটাতে হচ্ছে গিয়ে রেখে দেবো একটা নির্দিষ্ট সময়ের জন্য। এটাকে আমরা বলছি ইনকিউবেশন পিরিয়ড। এটা হচ্ছে কি ব্যাকটেরিয়ার গ্রোথের ক্ষেত্রে হচ্ছে কি খুবই একদম ভালো তাপমাত্রা। সো এই অবস্থায় যদি হচ্ছে কি ব্যাকটেরিয়া গ্রো করে তাইলে হচ্ছে কি আমরা বুঝবো যে না ওটার ভিতরে ব্যাকটেরিয়া ছিল, মানে অল্প সংখ্যক থাকলে ওটা গ্রো করে অনেক বেশি হয়ে যাবে। তো তখন হচ্ছে কি আমরা ওটাকে বাদ দিয়ে দেবো। বা এছাড়া কিন্তু যদি হচ্ছে কি এটা না হয় তখন তার মানে আমরা বুঝবো যে না এটা একদমই হচ্ছে গিয়ে ফ্রেশ অবস্থায় আছে। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে কি আমাদের যে এক্সপ্ল্যান্টটা যেটা আমরা চুজ করে নিয়েছি ওই এক্সপ্ল্যান্টটাকে হচ্ছে গিয়ে আমরা এই কি বলে আমাদের মিডিয়ামের মধ্যে দেব। এবং আমরা মিডিয়ামের মধ্যে দেওয়ার পরে কিছু দিনের মধ্যে হচ্ছে কি আমরা দেখব যে আমরা ক্যালাস পেয়েছি। ক্যালাস হচ্ছে গিয়ে অগণিত মানে বিভিন্ন মানে অবয়বহীন বিভিন্ন শেপের হচ্ছে গিয়ে টিস্যু একই সাথে থাকে, ছবি দেখলে আমরা বুঝতে পারবো। এইভাবে ক্যালাস তৈরি হওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা কি দেখব যে পরবর্তীতে এর থেকে হচ্ছে গিয়ে প্ল্যান্টলেট বা হচ্ছে অণুচারা তৈরি হয়েছে। এখন অণুচারা তৈরি হওয়ার পরেও এটা কিন্তু পুরোপুরি একটা প্ল্যান্ট না, কারণ এর হচ্ছে কি মূল নেই। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি মূল উৎপাদনের জন্য আলাদা হচ্ছে গিয়ে আমরা একটা মিডিয়াতে হচ্ছে গিয়ে ওই প্ল্যান্টলেটগুলোকে ট্রান্সফার করব। আর এরপরে দেখবো যে প্রত্যেকটারই হচ্ছে গিয়ে কিছুদিন পরে মূল ক্রিয়েট হয়েছে এবং তারপরে আমরা প্রত্যেকটা হচ্ছে ওটাকে আমরা পুরোপুরি প্ল্যান্ট বলবো। তারপর আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা হচ্ছে গিয়ে টবে একবারে হচ্ছে সংরক্ষণ করব এবং নির্দিষ্ট সময় পর পরে রোদে দেব, ওভাবে যত্ন নেব। আর এভাবেই কিন্তু আমরা একদম একটা হাই কোয়ালিটির উদ্ভিদ থেকে ঠিক সেম টু সেম হাই কোয়ালিটির আরো অনেকগুলো উদ্ভিদ বানাতে পারবো। তো এই কিন্তু আমার আসলে মূল যে একদম প্রসিডিউর সেগুলো কিন্তু এটাই।
এই যে এরপরে আস্তে আস্তে যখন আমরা কি করব, ওই যে আমাদের তৈরিকৃত প্ল্যান্টগুলোকে সেগুলোকে হচ্ছে কিছুদিন পর পর তো বাইরে রোদের মধ্যে দেবো, আলো ছায়ার মতো ভাবে আমরা হিসাব করে দেবো। আর এরপর যখন আমরা মনে করব যে না এ হচ্ছে গিয়ে পুরোপুরি একদম আমার ল্যাবরেটরিতে বানানো জিনিসটা হচ্ছে গিয়ে একদম মাঠ পর্যায়ে থাকার জন্য পারফেক্ট, তখন আমরা সেটাকে কি করব, সেটা আমরা মাঠ পর্যায়ে ট্রান্সফার করব। সুস্থ, এটা হচ্ছে একদম পুরো সুস্থ একটা উদ্ভিদ। এই উদ্ভিদে পাতা থেকে একটু অংশ আমি কালেক্ট করেছি, এটাকে আমরা এখানে বলছি নমুনা টিস্যু, এটাই আসলে এক্সপ্ল্যান্ট। আর এটা কি করছি, এই নমুনা টিস্যুটাকে আমরা এই যে এটা হচ্ছে কি মিডিয়া, এই মিডিয়ার মধ্যে আমার এগারো আছে, সবকিছু আছে। এরপরে এই যে ক্যালাস তৈরি হলো, এটাকে আমরা বলছি ক্যালাস ফর্মেশন, একদম অনিয়ত আকারের। এরপরে ক্যালাসটাকে হচ্ছে কি আমরা আলাদা হচ্ছে জায়গায় ট্রান্সফার করলাম, এটাকে আমরা বলছি অনুচারা বা প্ল্যান্টলেটস। আর এরপরে হচ্ছে কি এই অনুচারা থেকে মূলের সৃষ্টি হলো, কারণ আমরা মূল সৃষ্টিকারী হচ্ছে গিয়ে কি বলে আলাদা হচ্ছে কি মূল সৃষ্টিকারী এরকম টেস্ট টিউব, মূল সৃষ্টিকারী মিডিয়ার মধ্যে টেস্ট টিউব আমরা রাখলাম। আর এরপরে আস্তে আস্তে আমরা বাহিরের সাথে একটা এই চারাটাকে হচ্ছে গিয়ে ঠিকঠাক মতন খাপ খাওয়ানোর ক্ষমতা তৈরি করার চেষ্টা করলাম। এবং এটা যখন আমরা বুঝলাম যে না এ হচ্ছে গিয়ে বাইরের পরিবেশেও ঠিকঠাক মতো নিজেকে মানে সামলাতে পারবে, একদম পুরো ভালো মতন বাইরে থাকার উপযুক্ত হয়েছে, তখন আমরা একে সুন্দর মতন বাইরে ট্রান্সফার করে দেব। আর এই ছিল হচ্ছে গিয়ে আমার মূলত পুরোপুরি টিস্যু কালচারের একদম সকল ধাপগুলো। তো এখানে আমার অনেকগুলো টার্ম এসেছে, টটিপটেন্সি কি, এক্সপ্ল্যান্ট কি, অটোক্লেভ হচ্ছে গিয়ে অটোক্লেভের সকল হচ্ছে গিয়ে যে টেম্পারেচার কত থাকবে, চাপ কত থাকবে, কতক্ষণ থাকবে, তারপরে প্ল্যান্টলেট কি, মিডিয়া কি, অ্যাগার কি, এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে এসেছে এবং সবগুলোই কিন্তু খুবই ইজি উত্তর এই প্রশ্নগুলো। তো আমরা এবার আসি যে টিস্যু কালচারের ব্যবহার। তা আমি কিন্তু প্রথমেই বলেছি যে টিস্যু কালচারের ক্ষেত্রে কিন্তু কোনো নতুন কিছুর সৃষ্টি করা হয় না। আমরা একটা আমাদের প্যারামিটার, একটা নির্দিষ্ট প্যারামিটার যে এটাই আমাদের জন্য বেস্ট, ওই রকম একটা উদ্ভিদ নিয়ে তারপরে হচ্ছে কি ওই উদ্ভিদের একদম অনুরূপ হচ্ছে কি আমরা আরো অনেকগুলো উদ্ভিদ বা প্ল্যান্টের হচ্ছে কি চারা সৃষ্টি করি। তো এটাই কিন্তু মূলত আমাদের টিস্যু কালচার। এখন কোন কোন ক্ষেত্রে আমরা এই টিস্যু কালচারটিকে ব্যবহার করি, সেই ক্ষেত্রে হচ্ছে কি আজকাল প্রথম কথা হচ্ছে আজকাল টিস্যু কালচার আসলে ব্যাপক রকমের ব্যবহার হয়, ব্যাপক রকমের। এবং বেশিরভাগ ক্ষেত্রে টিস্যু কালচারের তো ক্ষেত্রে তো বিভিন্ন অংশ হচ্ছে কি এক্সপ্ল্যান্ট হিসেবে নেওয়া যায়। তো তার মধ্যে বেশিরভাগ নেওয়া হয় সাধারণত মেরিস্টেম। মেরিস্টেম টার্মটাও হচ্ছে কি এখানে আমাদের বইতে হচ্ছে গিয়ে আছে। এই যে এখানে কিন্তু যে মেরিস্টেম টার্মটা যেটা আমি বললাম সেই টার্মটা কিন্তু আছে। বেশিরভাগ ক্ষেত্রে মেরিস্টেম একদম প্ল্যান্টের হচ্ছে গিয়ে আনডিফারেন্সিয়েশনাল অংশ, যেখানে হচ্ছে গিয়ে মানে এক্সট্রা অংশ তো বলা হয়, যেখান থেকে বিভিন্ন ধরনের অঙ্গ টিস্যু বা সবকিছু তৈরি করার একটা ক্ষমতা রাখে। এবং সব থেকে মেরিস্টেম হচ্ছে কি প্ল্যান্টের সব থেকে বিশুদ্ধ অংশ হচ্ছে কি ধরা হয়। তো এরকম অংশ থেকে হচ্ছে কি বেশি এই টিস্যু কালচার করা হয়। এবং এই টিস্যু কালচারে যদি আরো এক্সাম্পল দেখি কোন কোন ক্ষেত্রে, এরকম আছে বিভিন্ন বিলুপ্ত প্রায় উদ্ভিদ, এই সকল উদ্ভিদের হচ্ছে গিয়ে কালেকশন করার জন্য বা এদের হচ্ছে কি প্রজনন ঘটানোর জন্য এই টিস্যু কালচার দরকার পড়ে। আবার অনেকের হচ্ছে কি বীজের মাধ্যমে প্রজনন হয় না, সেই সব উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে কি টিস্যু কালচারের দরকার পড়ে। আবার কি আছে, আবার হচ্ছে কি এমন আছে যে নির্দিষ্ট ওয়েদারেই শুধুমাত্র একটা উদ্ভিদ হচ্ছে গিয়ে জন্মায়, সেই সব উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে একদম ল্যাবরেটরি বেসিসে হচ্ছে কি সারা বছর জন্মানোর জন্য টিস্যু কালচার আমরা ইউজ করতে পারি। এরকম বিভিন্নভাবে কিন্তু টিস্যু কালচারের বিভিন্ন ব্যবহার আছে। এবং এখানে হচ্ছে কি কিছু এক্সাম্পল আছে, যে এক্সাম্পলের আগে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে আমি বলি যে ফরাসি বিজ্ঞানী হচ্ছে কি জর্জ মোরাল সর্বপ্রথম সিম্বায়োডিয়াম নামক হচ্ছে গিয়ে অর্কিডের কিন্তু মেরিস্টেম কালচার করে এই যে 40,000 হচ্ছে গিয়ে চারা উৎপাদন করে। এবং পরবর্তীকালে কিন্তু থাইল্যান্ডে হচ্ছে কি এই অর্কিড থেকে 50 মিলিয়ন অনুচারা অর্কিডের তৈরি হয়। এগুলো কিন্তু দুইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে অবজেক্টিভ প্রশ্ন আসার মতন। এবং আমরা কি মানে থাইল্যান্ড, সিঙ্গাপুর এইসব জায়গায় কিন্তু অর্কিড অনেক জনপ্রিয় এবং তারা এই টিস্যু কালচারের মাধ্যমে কিন্তু বিভিন্ন জাতের হচ্ছে গিয়ে অর্কিডের চারা মানে বানায়, তারপর হচ্ছে এগুলো কিন্তু বহির্বিশ্বেও হচ্ছে গিয়ে বিক্রি করে। তো এভাবে বিভিন্ন বৈদেশিক মুদ্রাও তারা অর্জন করে। এরপরে 1952 সালে মার্টিন নামক বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া আলু গাছ উদ্ভাবন করে। এবং আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি এই যে টিস্যু কালচার, বর্তমানে টিস্যু কালচারের ব্যবহারের ক্ষেত্রে যে এক্সাম্পলগুলো, এবং আমরা পরবর্তীতে যে দেখবো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিভিন্ন এক্সাম্পলগুলো,
এই সকল এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে বিভিন্ন প্রসিডিউরের ক্ষেত্রে হচ্ছে কি যেরকম কিছু সংজ্ঞা ইম্পর্টেন্ট এই কলেজ অ্যাডমিশনের জন্য, কারণ যেহেতু বড় প্রশ্ন আসবে না সেহেতু হচ্ছে কি আমাদের পুরোপুরি প্রসিডিউরটা আসলে দরকার নেই, বোঝার সুবিধার্থে এই প্রসিডিউরগুলো আমি বলছি। কিন্তু এই যে এই এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষায় একদম আসার মতন, সো আমরা পুরো হচ্ছে একদম নোট করে করে এই এক্সাম্পলগুলো পড়ার চেষ্টা করব। এবং এগুলো খুবই মানে টিস্যু কালচারের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু কথাবার্তা বলা আছে হচ্ছে গিয়ে অর্কিড নিয়ে, প্রথমে 40,000, তারপরে যে 50 মিলিয়ন কিভাবে থাইল্যান্ডে হচ্ছে কি বেশি অর্কিডিয়া হয়, এরপর ডালিয়া এবং আলু গাছের যে কথাটা, এরপর মেরিস্টেম কালচার যে হয়, এগুলো নিয়ে হচ্ছে কি মূলত আমাদের পড়াশোনা। আর বর্তমানে কথা যদি আমি চিন্তা করি সেটা হচ্ছে কি বর্তমানে এই মেরিস্টেম কালচারের মাধ্যমেই কোনো ভাইরাস আক্রান্ত মানে ফুল ফল এগুলো হচ্ছে কি পুরোপুরি রোগমুক্ত করে একদম মানে পুরো একটা গাছের এমন একটা অংশ যেটা হচ্ছে কি একদম ফ্রেশ, ওই ফ্রেশ অংশ নিয়ে হচ্ছে কি পুরো একদম হেলদি গাছ হচ্ছে গিয়ে বানানো, অনেক খালি একটা না অনেকগুলো হচ্ছে কি হেলদি চারা বানানো পসিবল হয়েছে। এবং এটা এখন নিয়মিত রেগুলার প্র্যাকটিস হচ্ছে কি কৃষকদের জন্য বা যারা খামারি আছে তাদের জন্য। আর এছাড়া যদি আমি গাছের আরো কিছু ইম্পর্টেন্ট অবজেক্টিভের কথা, সেটা হচ্ছে কি একটা যে আমরা এই যে রকেট উড়োজাহাজ এগুলোর ক্ষেত্রে ভারী ইঞ্জিন চালানোর জন্য এক ধরনের তেলের প্রয়োজন পড়ে, যে তেলটা সাধারণত তিমি মাছের তেল থেকে না হয়, কিন্তু তিমি মাছ যদি আমরা বারবার মেরে এরকম তেল নেই তাহলে তো একসময় তিমি মাছ আর থাকবে না। তো তিমি মাছের এই তেলের সাবস্টিটিউট হিসেবে কাজ করে হচ্ছে গিয়ে জোজোবা অয়েল। তো এই জোজোবা গাছ কিন্তু হচ্ছে কি একটা নির্দিষ্ট জায়গায় হয়, কিন্তু এই টিস্যু কালচারের মাধ্যমে কি কি করা পসিবল হয়েছে, জোজোবা গাছ হচ্ছে গিয়ে অনেক বেশি মানে প্রডিউস করা সম্ভব হয়েছে। এবং তখন পরবর্তীতে হচ্ছে কি উড়োজাহাজ রকেটের ক্ষেত্রে তেলের বিকল্প হিসেবে এই জোজোবাটা আমরা হচ্ছে কি ইজিলি অ্যাভেলেবেল হিসেবে আমরা ইউজ করতে পারি। আবার হচ্ছে কি বিভিন্ন প্রসাধনী সুগন্ধির ক্ষেত্রে জুই, জ্যাসমিনের স্মেল ইউজ করা হয়। তো এইসব ক্ষেত্রে হচ্ছে কি টিস্যু কালচার করা পসিবল, টিস্যু কালচার করেই মূলত হচ্ছে গিয়ে এই লার্জ প্রোডাকশন করা হয়। এখন আমরা এই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি আমরা বাংলাদেশের টিস্যু কালচারের কি কি ভূমিকা সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে কি বাংলাদেশেও কিন্তু অর্কিডের হচ্ছে গিয়ে চারা আজকাল ইউজ করা হয়, অর্কিড চারা উৎপাদন করা হয়। এছাড়া হচ্ছে কি বেলের চারা, কাঁঠালের চারা অধিক উৎপাদনশীল এইসব চারা হচ্ছে গিয়ে প্রডিউস করা হয়। এরপর চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, লিলি, কার্নেশন যেগুলো আমাদের নিজেদের দেশীয় যে ফুলগুলো আছে সেই ফুলগুলোর হচ্ছে গিয়ে উৎপাদন করা সম্ভব হয়েছে। তাল জাতীয় শস্য, বাদাম এগুলো সম্ভব হয়েছে। রোগমুক্ত চারা, বীজ, মাইক্রোটিউবস, আলু এবং এই কমন কমন হচ্ছে গিয়ে ফল, তারপরে ফুল, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন সবজি যেমন আলু, ডাল জাতীয় শস্য, বাদাম এগুলো হচ্ছে গিয়ে কিন্তু প্রডিউস করা সম্ভব হয়েছে। তো এই কিন্তু ছিল টিস্যু কালচারের হচ্ছে গিয়ে ব্যবহার। এবং আমরা যদি আমার সাথে সাথে যদি আমি চিন্তা করি তাহলে কি ফার্স্ট আমরা অর্কিড নিয়ে হচ্ছে বিভিন্ন জিনিস দেখেছি, তারপরে আমরা দেখলাম হচ্ছে কি যে তিমি মাছের ক্ষেত্রে কীভাবে তিমি মাছের তেল বাদ দিয়ে হচ্ছে কি জোজোবা অয়েল ইউজ করা হয় উড়োজাহাজ রকেটে জ্বালানি হিসেবে। এরপরে আসে হচ্ছে গিয়ে কি বাংলাদেশের টিস্যু কালচারে হচ্ছে কি বিভিন্ন ব্যবহার, এগুলোই কিন্তু মূলত আসলে মানে বেশি উল্লেখযোগ্য এবং বেশি আসার মতন প্রশ্ন। এরপরে আমরা আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট, যেখানে হচ্ছে কি তার মানে কি করব, আমরা আমাদের নিজেদের যে প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে হাতে কলমে কাজ করব। এবং এবং আমরা হচ্ছে কি এই যে টিস্যু কালচারের বলি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলি বা হচ্ছে গিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলি, যাই বলি, এগুলো কিন্তু আমাদের একদম ব্যবহারিক বিজ্ঞানের মধ্যে পড়ে। মানে এগুলো কিন্তু কোনো পিওর সাবজেক্ট না, এগুলো একদম হচ্ছে কি অ্যাপ্লাইড সাবজেক্ট, কারণ এগুলো সব কিছু কিন্তু হাতে কলমে করার মতন কাজ। তো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কি হয়, ফার্স্টেই বোঝা যাচ্ছে যে জেনেটিক্স শব্দটি এসেছে জিন থেকে, এই জিন নিয়ে হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং করা। সেই ইঞ্জিনিয়ারিংটা অবশ্যই মানুষের উপকার করার জন্য, মানুষের উপকারে আসবে এমন প্রসিডিউর হচ্ছে গিয়ে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি এমন একটা প্রসিডিউর যার মাধ্যমে এই যে ক্রমবর্ধমান মানুষের হচ্ছে গিয়ে খাদ্যের হচ্ছে গিয়ে যত সংকট আছে সেগুলো হচ্ছে দূর হবে, আবার পরিবেশের হচ্ছে কি বিভিন্ন সংকট দূর হবে, আবার মানুষের চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে গিয়ে বিভিন্ন ঔষধের বিভিন্ন অ্যান্টিবায়োটিক বলি, টিকা বলি, এই সব কিছুর ক্ষেত্রে হচ্ছে কি ভূমিকা রাখবে। এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের হচ্ছে ব্যবহার। এখন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে অনেক কিছু আছে, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি আসে, আবার রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির প্রক্রিয়াকেই বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আর এই ক্ষেত্রে হচ্ছে কি এর মধ্যে আবার আছে জিন ক্লোনিং আছে। আর এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মধ্যেই কিন্তু তৈরি যেটা হয় সেটাকে আমরা বলতেছি জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, বা আরেকটা নাম হচ্ছে কি জিই বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। আর এই ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে গিয়ে এই জিএমও এবং হচ্ছে কি এখানে ট্রান্সজেনিক,
এই ট্রান্সজেনিকের পার্থক্য। এখন জিএমও এবং ট্রান্সজেনিক এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে কি, সকল ট্রান্সজেনিক অ্যানিমেলই কিন্তু বা সকল ট্রান্সজেনিক অর্গানিজমই কিন্তু কি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ভালো মতন মনে রাখো যে সকল ট্রান্সজেনিক অর্গানিজমই হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, কিন্তু সকল জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম হচ্ছে কি ট্রান্সজেনিক অর্গানিজম না। কারণ কেন? কারণ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের ক্ষেত্রে এমন খুব নেসেসারি না যে আমরা হচ্ছে গিয়ে অন্য কোনো একটা স্পিসিসের থেকে হচ্ছে গিয়ে জিন কালেক্ট করে তারপরে হচ্ছে গিয়ে আমরা আমাদের আরেকটা স্পিসিসের মধ্যে হচ্ছে কি সেই জিন ইনপুট করে আমরা আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে গিয়ে একটা নতুন স্পিসিস তৈরি করবো বা নতুন একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে, এরকম কিছু করব। এরকম হতে পারে যে উদ্ভিদে যে প্রকৃতিগতভাবে হচ্ছে গিয়ে কোনো জীবের হচ্ছে জেনেটিক অল্টারেশন হচ্ছে গিয়ে, আর এর মাধ্যমে হচ্ছে গিয়ে তার যে আসল যে ট্রেটটা হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কথা সেটা প্রকাশ না পেয়ে ডিফারেন্ট কিছু প্রকাশ পাচ্ছে। এর ফলে কি হচ্ছে, তার আসলে জেনেটিক্যালি মডিফাইড হচ্ছে। এই মডিফাইডটা মানে নট নেসেসারিলি যে অন্য কোনো স্পিসিসের হচ্ছে গিয়ে জিন নিয়ে এসেই করা হবে সেরকম কোনো কিছু না। প্রাকৃতিক উপায় হতে পারে বা হচ্ছে গিয়ে আমাদের কৃত্রিম উপায়ও হচ্ছে কি ওই জিনের মধ্যেই কোনো কিছু ঘটিয়ে হচ্ছে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, কোনো জিন ডিলেট করে কোনো জিন ইনসার্ট করে এরকম করতে পারে। আর যখন কোনো জিন ইনসার্ট করে সেটা যখন অন্য কোনো স্পিসিসের কোনো জিন হচ্ছে কি আমরা নিয়ে আসি, ওই জিনিসটাকে শুধুমাত্র আমরা বলবো ট্রান্সজেনিক। তার মানে কি ট্রান্সজেনিক হচ্ছে কি অর্গানিজম সেটাই যে ক্ষেত্রে অন্য স্পিসিসের একটা হচ্ছে কি জেনেটিক এলিমেন্ট আমরা আরেকটি স্পিসিসের মধ্যে হচ্ছে গিয়ে ঢুকাই, মানে আরেকটি স্পিসিসের মধ্যে হচ্ছে গিয়ে ইনপুট করে আমরা হচ্ছে গিয়ে একটা নতুন বৈশিষ্ট্য নিয়ে আসি, ওইটাকে আমরা শুধুমাত্র বলছি ট্রান্সজেনিক। কিন্তু জেনেটিক্যালি মডিফাইডের ক্ষেত্রে এটা নেসেসারি না যে আরেকটি স্পিসিস থেকে হচ্ছে কি ওই জেনেটিক পার্টিকেলটা নিয়ে আসতে হবে আমাদের। এই যে এখানেও কিন্তু ওই কথাগুলোই বলা হয়েছে যে মিউটেশনের মাধ্যমেই হচ্ছে গিয়ে জীবের জিনের মধ্যে হচ্ছে গিয়ে ডিফারেন্স আসতে পারে বৈশিষ্ট্যে। সো এগুলো কিন্তু শুধুমাত্র জিএম এর ক্ষেত্রেই হয়, এটা কিন্তু ট্রান্সজেনিক অর্গানিজম না। আর এবার আমরা যদি হচ্ছে কি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করা যদি আমি ধাপ দেখি, তাহলে একদম খুব বেশি হচ্ছে গিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির এক্সাম্পলের ক্ষেত্রে বেশি খুব ইউজ হয় হচ্ছে কি একটা কমন ব্যাকটেরিয়া, যেটা মানুষের হচ্ছে গিয়ে আন্ত্রিক ব্যাকটেরিয়া ইকলাই বা এস্কেরিসিয়া কোলাই। আর এই ব্যাকটেরিয়াটা হচ্ছে গিয়ে কি করে, এই ব্যাকটেরিয়ার হচ্ছে গিয়ে তোমার একটা নির্দিষ্ট জিনকে হচ্ছে কর্তন করে বা ছেদন করে অন্য কোনো অ্যানিমেলেরও হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে একটা সেম পরিমাণে জায়গা হচ্ছে গিয়ে ছেদন করে ওই ব্যাকটেরিয়াল জিনকে হচ্ছে কি অন্য জিনের মধ্যে হচ্ছে গিয়ে ইনপুট করা হয়। এবং এর পরে হচ্ছে গিয়ে তাদের ইনপুট করাকে আমরা বলতেছি লাইগেট প্রক্রিয়া। এই লাইগেশনের পরে হচ্ছে গিয়ে কি করা হয়, সেটাকে হচ্ছে গিয়ে অনেকগুলো তাদের ক্লোন তৈরি করা হয়, একদম হুবহু কপি তৈরি করা হয়। এরপরে আবার ওই যে ওই জিনটা আছে, ওই যে ক্রোমোজোমটা আছে যেটার মধ্যে হচ্ছে গিয়ে দুই ধরনের জিন একসাথে ইনপুট করা হলো, ওই ক্রোমোজোমটাকে আবার হচ্ছে কি ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করিয়ে তার হচ্ছে গিয়ে পুরোপূর্ণভাবে ওই নতুন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে কিনা সেটা হচ্ছে কি দেখা হয়। তো এটাই ছিল আমাদের মূলত একদম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রক্রিয়াটা বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম লাস্টে যে এই যেই যদি তাদের মধ্যে আসলেই বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটাকে আমরা বলছি কিন্তু জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আর এই পুরো প্রসিডিউরটাকে আমরা বলতেছি কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আর ওই যে দুই ধরনের দুইটা জায়গা থেকে হচ্ছে কি ডিএনএ একসাথে মিলিত করলাম, ওই ডিএনএটাকে বলতেছি আমরা কি রিকম্বিনেন্ট ডিএনএ। তো এখন আমরা যদি পুরো প্রসিডিউরটা হচ্ছে কি দেখি তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এই যে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কি একটা ইকলাই, এটাই হচ্ছে কি ইকোলাইয়ের ব্যাকটেরিয়ার সেল। আর এই সেলের মধ্যে হচ্ছে কি ইকোলাইয়ের মধ্যে দুইটা ক্রোমোজোম থাকে, একটা হচ্ছে কি সার্কুলার ক্রোমোজোম আর একটা হচ্ছে কি নর্মাল ক্রোমোজোম। এখন এই সার্কুলার ক্রোমোজোমটাকেই হচ্ছে কি আমি কি বলবো, প্লাজমিড বলবো। আর এই প্লাজমিডটাকেই হচ্ছে কি একটা নির্দিষ্ট জায়গা থেকে কাটা হয়। আর এটা কাটে হচ্ছে কি একটা রেস্ট্রিকশন এনজাইম কাটে। এখন এই সেম রেস্ট্রিকশন এনজাইমে কিন্তু যেই প্রাণীকোষের মধ্যে আমরা হচ্ছে কি এই ব্যাকটেরিয়ার হচ্ছে কি বৈশিষ্ট্যটা প্রকাশ করব, সেই প্রাণীকোষেরও কিন্তু সেম জায়গাতে সেম পরিমাণে জায়গায় হচ্ছে কি ওই কাঙ্ক্ষিত জিনটাকে হচ্ছে কি কাটা হয়। এরপরে কি হয়,
এবার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির হচ্ছে কি পুরো ধাপগুলো দেখলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। সেটা কিভাবে? প্রথমে আমি বলেছি যে হচ্ছে কি অ্যাসকেরিসিয়া কোলাই নামক হচ্ছে কি ব্যাকটেরিয়া থেকে আমরা হচ্ছে কি প্লাজমিড বা ওর ক্রোমোজোম হচ্ছে গিয়ে নেওয়ার পরে ওই ক্রোমোজোমের মধ্যে হচ্ছে কি আমাদের যে ডিজায়ার ক্যারেক্টারিস্টিক্স আছে ওই ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে কি ইনপুট করে তার আমরা অনেকগুলো ক্লোন তৈরি করব। তো এই ক্ষেত্রেও কি করছি, এক্ষেত্রে হচ্ছে কি এটা ইকলাইয়ের হচ্ছে দুই ধরনের ক্রোমোজোম থাকে। একটা হচ্ছে তার নর্মাল ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, আর একটা থাকে প্লাজমিড বা একটা সার্কুলার ক্রোমোজোম থাকে। তো আমরা ফার্স্ট হচ্ছে কি ইকলাই থেকে ওই সার্কুলার ক্রোমোজোম বা প্লাজমিডটাকে হচ্ছে গিয়ে বের করে সেল থেকে, এরপর ওই প্লাজমিডটাকে আমরা হচ্ছে কি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে হচ্ছে কর্তন করেছি নির্দিষ্ট ধাপে। এখানে এরকম আছে, এখানে ATGC এরকম থাকে, TACG। তো এইভাবে এই জায়গা থেকে কেটে কেটে আমরা হচ্ছে কি আলাদা করে এই জায়গাটুকু ফাঁকা করে ফেলেছি। আবার কি করেছে, প্রাণিক কোষের ওই সেম কাঙ্ক্ষিত জিনটাও কিন্তু এই সেম সাইডেই থাকতে হবে যাতে ওরা হচ্ছে কি মিলিত হতে পারে। এই কারণে আমরা কি করি, আমরা হচ্ছে কি একদম সেম রেস্ট্রিকশন এনজাইমে হচ্ছে কি এই কাটার ক্ষেত্রে ইউজ করি। আর এরপরে এই যে প্রাণিক কোষের যে কাঙ্ক্ষিত জিনটা আর আমাদের যে প্লাজমিডের যে কর্তন অংশটা, এই দুইটা হচ্ছে গিয়ে মানে আমরা জোড়া লাগাই কিভাবে, জোড়া লাগাই হচ্ছে কি ডিএনএ লাইগেস এনজাইমের মাধ্যমে। এই এনজাইমগুলোর নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এরপরে এই ডিএনএ লাইগেস এনজাইম জোড়া লাগার ফলে আমাদের যে পরবর্তীতে যে কাঙ্ক্ষিত জিনারা যে প্লাজমিডটা তৈরি হয়েছে, এই প্লাজমিডটাকে কিন্তু আমরা বলছি হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। আর এখন কি হবে, এখন হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটাকে পরবর্তীতে হচ্ছে কি আমরা আবার ওই একটা ইকলাই সেলের ভিতরে হচ্ছে কি ইনপুট করব, এবং এরপরে আমরা কি করব ব্যাকটেরিয়া ক্লোনিং ভাবে হচ্ছে কি ওই সেম হুবহু এই যে রিকম্বিনেন্ট যে ব্যাকটেরিয়াটা আছে এরকম অনেকগুলো রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়ার হচ্ছে গিয়ে আমরা হচ্ছে তৈরি করব। তো ব্যাকটেরিয়া ক্লোনিং কি, ক্লোনিং আর কিছুই না, ক্লোনিং মানে হচ্ছে কি একদম হুবহু আর একটা আইডেন্টিক্যাল কপি তৈরি করা। সো আমাদের এই যে ব্যাকটেরিয়াল যে রিকম্বিনেন্ট যে ব্যাকটেরিয়াটা তৈরি হয়েছে, এই রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু আমাদের ওই কাঙ্ক্ষিত যে জিন, যেটার আমরা হচ্ছে গিয়ে আসলে অনেকগুলো কপি তৈরি করতে চেয়েছিলাম, সেই জিনটাই কিন্তু হচ্ছে কি এখানে তৈরি হয়েছে। আর এর ফলে কিন্তু আমরা অনেকগুলো যে কপি তৈরি করে ফেলেছি, এরপরে আমরা এই কপিগুলোকে হচ্ছে কি আমাদের যে ডিজায়ার যে হচ্ছে গিয়ে এনিমেল আছে তার মধ্যে আমরা ইনপুট করলেই আমরা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশকারী হচ্ছে গিয়ে অবস্থা আমরা হচ্ছে গিয়ে ওরকম নির্দিষ্ট বৈশিষ্ট্যকারী প্রকাশ করা জীব আমরা খুঁজে পাবো। তো এখন আমাদের এই ক্ষেত্রে হচ্ছে কি আরেকটা খুবই ইম্পর্টেন্ট টার্ম আসে, সেটা হচ্ছে কি বায়ো সেফটি। এখন বায়োসেফটি কি, এই বায়োসেফটির হচ্ছে গিয়ে খুবই যারাই হচ্ছে ল্যাবে কাজ করে এইগুলো নিয়ে তাদের এইগুলো খুবই হচ্ছে গিয়ে মনোযোগের সহিত এই জিনিসগুলোর ব্যাপারে খুবই কনসার্ন রাখতে হয়। কারণ কেন, ল্যাবগুলোরও কিন্তু কোয়ালিটি মূলত বায়োসেফটি অনুযায়ী হয়। যেমন আমাদের কিন্তু 4 ধরনের ল্যাব আসলে মূলত আছে পুরো বিশ্ব জুড়ে, বায়োসেফটি লেভেল 1, বায়োসেফটি লেভেল 2, বায়োসেফটি লেভেল 3 এবং 4 ল্যাব। এবং যে একটা কতটা টক্সিক হচ্ছে গিয়ে জীব নিয়ে আমরা কাজ করছি, যেমন কোনো একটা ব্যাকটেরিয়া যেটা হচ্ছে কি পুরো ডেডলি, যেটা আমরা হচ্ছে কি টাচ করলেই মানে যেটা আমাদের শরীরে কোনোভাবে প্রবেশ করলেই হচ্ছে কি আমরা মারা যাব। তো সেগুলো হচ্ছে কিন্তু বায়োসেফটি লেভেল 3 এবং 4 এর পর্যায়ে পড়ে। যেমন হচ্ছে গিয়ে আমাদের মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যক্ষ্মা রোগের যে জীবাণু, তো ওই জীবাণুটা কিন্তু হচ্ছে কি শুধুমাত্র বায়োসেফটি লেভেল 3 ল্যাবেই হচ্ছে কি কাজ করা হয়। আবার বিভিন্ন ফুডবর্ন ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের শরীরে হ্যাম্পার করবে, কিন্তু সাথে সাথে আমাদের শরীরে প্রবেশ করলে যে আমরা মারা যাবো ব্যাপারটা এরকম না, সেগুলো নিয়ে কাজ করে কি বায়োসেফটি লেভেল 2 ল্যাব। তো এই এবং হচ্ছে কি বায়োসেফটি লেভেল পুরো ল্যাবে হচ্ছে কি কিন্তু এই বায়োসেফটির যে প্রসিডিউরগুলো আছে সবগুলোই কিন্তু হচ্ছে কি মেনটেন করেই কিন্তু এই সকল প্রসিডিউরগুলো করা হয়। যতই আমাদের কাছে ইজি লাগুক যে এক জায়গা থেকে কাটলো, এক জায়গা থেকে মানে জোড়া লাগালো, তারপরে অনেকগুলো ক্লোনিং করলো, আসলে কিন্তু ব্যাপারগুলো ল্যাব বেসিসে যদি আমরা চিন্তা করি সেটা কিন্তু এতটা সোজা না। আমাদের প্রসিডিউরটা অবশ্যই হ্যাঁ প্রসিডিউরটা মনে রাখার জন্য বা খুবই সিম্পল প্রসিডিউর, বাট কাজ করতে গেলে হাতে কলমে কাজ করতে গেলে ব্যাপারগুলোর ক্ষেত্রে অনেক কিছু কিন্তু মাথায় রাখতে হয়। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু ছেলে খেলা করছি না, আমরা কিন্তু পুরো প্রকৃতির যে আল্লাহর যে সৃষ্টি সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি, সেগুলোর ভিতরে কিন্তু অল্টারেশন ঘটাচ্ছি। তো অবশ্যই হচ্ছে কি এইসব ক্ষেত্রে আমাদেরকে অনেক কিছু ভেবে চিন্তে অনেক কিছু মেনটেন করে প্রিকশন মেনটেন করে হচ্ছে কি আমাদের করতে হবে। কারণ প্রিকশন মেনটেন না করলে কি হবে, ওই যে চীনের উহান থেকে যেরকম কোভিড হচ্ছে ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে না, ওরকমভাবে কিন্তু পুরো আমরা এমন কিছু বানাচ্ছি, এমন কিছু নিয়ে কাজ করছি যেটা অনেক ক্ষতিকর আমাদের জন্য, সেটা যদি ল্যাবের বাইরে ছড়ায় পড়ে তাহলে কিন্তু এরকম মহামারীরও পর্যন্ত দেখা দিতে পারে।
এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে কি এখানে কিন্তু একটা ইথিক্যাল ইস্যুসও থাকে, যেহেতু আমরা জানি যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরির মাধ্যমে কিন্তু আমরা আসলে গডের যে সৃষ্টি যে জীবগুলো সেগুলোর হচ্ছে ভিতরে আমরা কিছু স্লাইটলি চেঞ্জ করছি। তো অবশ্যই আমাদেরকে হচ্ছে কি ওই ইথিক্যাল কমিটি যে কোনো কাজ করার আগে ল্যাবে আমাদেরকে অবশ্যই ইথিক্যাল কমিটি থেকে আগে হচ্ছে কি তাদের পারমিশন নিয়ে তারপর হচ্ছে কি সব কাজগুলো করতে হয়। এরপরে আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমি আগে বলেছি শস্য উৎপাদনে, মানুষের চিকিৎসার ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার নিয়ে তোমাদের বইতে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা উদাহরণ খুবই ইম্পর্টেন্ট। যেমন প্রথম উদাহরণ শস্য উৎপাদনের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো যে হচ্ছে কি ব্যাসিলাস থুরিনজিয়াস বা বিটি নামক ব্যাকটেরিয়া হচ্ছে কি ইনসার্ট করিয়ে কোনো শস্য উৎপাদন করা। এখন এই ক্ষেত্রে কিন্তু আমরা সবাই কম বেশি শুনেছি নাম এগুলো, বিটি ব্রিঞ্জল, বিটি বেগুনের কথা আমরা সবাই কিন্তু শুনেছি, বিটি কর্ন আছে, বিটি কটন আছে। এইসব ক্ষেত্রে হচ্ছে কি এই ব্যাকটেরিয়ার জিন শস্যে প্রবেশ করি হচ্ছে কি কি হয়, পরবর্তীতে যেই তোমার শস্য তৈরি হয় তারা হচ্ছে কি কীটপতঙ্গ বা ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী হয়। সো পরবর্তীতে কিন্তু এরা আক্রমণ করে ওই শস্যের ক্ষতি করতে পারে না। এছাড়া আছে হচ্ছে গিয়ে বিভিন্ন কীট পতঙ্গ রোধী হচ্ছে গিয়ে আমরা শস্য তৈরি করেছি। এরপরে আগাছা রোধী, মানে আগাছা কোনো ক্ষতি করতে পারবে না এরকম আমরা তৈরি করেছি। এরপর আমরা বিভিন্ন ভাইরাস প্রতিরোধী, যেমন খুবই শস্যের ক্ষেত্রে খুবই ডেডলি ভাইরাস হচ্ছে গিয়ে টোবাকো মোজাইক ভাইরাস, তারপরে আছে হচ্ছে গিয়ে লেট ব্লাইট ভাইরাস, এরপরে আছে হচ্ছে গিয়ে রিং স্পট ভাইরাস। এই সকল ভাইরাসগুলো হচ্ছে কি করে ভাইরাস প্রতিরোধী হচ্ছে কি শস্য কিন্তু আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। আর এরপরে বিভিন্ন আগাছানাশক যখন আমরা কীটনাশক ইউজ করব সেগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেন একদম সহনশীল সম্পন্ন আমরা বিভিন্ন ফসলের জাত উৎপাদন করতে সক্ষম হয়েছি। এবং শুধুমাত্র এটার ক্ষেত্রেও না, আমরা যদি চিন্তা করি যে যেসব দেশে হচ্ছে গিয়ে খুব বেশি ঘূর্ণিঝড় হয়, খুব বেশি প্রাকৃতিক দুর্যোগ হয়, সেসব ক্ষেত্রে কি হয়, সেসব ক্ষেত্রেও ধরো খরার ক্ষেত্রেও টিকে থাকবে, কম পানিতে টিকে থাকবে, কোনো কম পানি দ্বারাই টিকে থাকবে এরকম উদ্ভিদ হচ্ছে কি তৈরি করা সক্ষম হচ্ছি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। আবার অত্যধিক পানিতে জলোচ্ছ্বাসের মধ্যেও হচ্ছে গিয়ে শস্য নষ্ট হবে না এরকম জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করি। আর এর ফলে হচ্ছে কি আমরা আসলে কি করি, এসব ফলে আমরা হচ্ছে কি এই যে পৃথিবীতে যে মানুষের সংখ্যা শুধুই বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে তার মানে কি হয়, তার খাদ্য, বস্ত্র, তারপর হচ্ছে কি তার বাসস্থান, এইসব ক্ষেত্রে কিন্তু সে উদ্ভিদ এবং প্রাণীর উপরে নির্ভরশীল এবং তার মানে কি এদের অনেক প্রোডাকশনের দরকার পড়ে। তো এগুলোই কিন্তু সম্ভব হচ্ছে মূলত এই যে জীব প্রযুক্তি এবং হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারের দ্বারা। আমরা আসি হচ্ছে গিয়ে এই যে হার্বিসাইড টলারেন্ট বা হচ্ছে গিয়ে অগাছানাশক, মানে এই যে গাছের যে নিজে নিজে যে আগাছাগুলো থাকে এইগুলো তো গাছের অনেক ক্ষতি করে, কিন্তু আমরা এমন শস্য বানাই যে এই যে সয়াবিন, ভুট্টা, তুলা, ক্যানোলা এরকম আমরা বানাতে সক্ষম হচ্ছে যেগুলো হচ্ছে কি আগাছানাশক দ্বারা হচ্ছে কি কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হবে না। আর এভাবেই কিন্তু পোকামাকড় প্রতিরোধী এবং হার্বিসাইড রেসিস্ট্যান্ট হচ্ছে গিয়ে আমরা কি বলে শস্যকণা হচ্ছে গিয়ে বানাতে সক্ষম হয়েছি। এবং আরও একটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার কৃষিক্ষেত্রে হয় হচ্ছে গিয়ে ভিটামিন ই সমৃদ্ধ রাইস, বা যেটাকে আমরা বলছি গোল্ডেন রাইস। এই রাইসের ফলে কি হয়, আমাদের এরকম হয় যে খুব ভিটামিনের অভাব দেখা দেয়, সেই সব ক্ষেত্রে আমরা কি করতে সক্ষম হয়েছি যে আমাদের রাইস তৈরি করতে সক্ষম হয়েছি যেটার ক্ষেত্রে হচ্ছে কি যেটা আমরা যদি খাই তাহলে হচ্ছে কি ভিটামিন এ অটো আমরা পেয়ে যাবো। সো এর হচ্ছে গিয়ে আর অভাব বোধ আমাদের শরীর করবে না। সো এভাবে কিন্তু আমাদের বিভিন্ন শুধুমাত্র যে অনেক লার্জ প্রোডাকশন করি তাও না, আমরা পুষ্টিগুণ সম্পন্ন হচ্ছে কি শস্য তৈরি করতেও কিন্তু সক্ষম হয়েছি এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। এরপরে আমরা আসি প্রাণীর ক্ষেত্রে খুবই সংক্ষিপ্ত দুই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি একমাত্র সেটা হচ্ছে গিয়ে এক হচ্ছে কি যে প্রোটিন সি, আরেক হচ্ছে সিস ই এবং সিস এম। এখন এই দুটার ক্ষেত্রে কি আমি বলি যে প্রোটিন সি হচ্ছে কি জিন স্থানান্তর করেছে এবং এই প্রোটিন সি স্থানান্তর করার মাধ্যমে গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা জানি কি যে মাংস, দুধ, ডিম এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আমিষ থাকে। তো এই প্রোটিন সি জিন স্থানান্তর করার মাধ্যমে এর আমিষের পরিমাণ হচ্ছে কি আরও বেড়ে গিয়েছে। সেই বিপুল জনগোষ্ঠীর জন্য কিন্তু পুষ্টি উপাদানও কিন্তু আমরা এই মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা সঠিক যোগান দিতে পারছি। এরপরে কি আসে, এরপরে হচ্ছে ভেড়ার লোম, যেটা অনেক ক্ষেত্রে ইউজ হয় এই ভেড়ার লোমের কোয়ালিটি এবং পরিমাণ বাড়ানোর
বাড়ানোর জন্য আমরা হচ্ছে সিস ই এবং সিস এম নামক দুটো জিন, যেটা ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়, এই দুটো জিন হচ্ছে কি ভেড়ার মধ্যে ট্রান্সফার করে কিন্তু এই দুই যে আমাদের যে ক্রাইটেরিয়া পশমের পরিমাণ এবং পশমের কোয়ালিটি বাড়ানো সক্ষম হয়েছে। এরপরে আসে মৎস্য উন্নয়নের ক্ষেত্রে কি এই যে কার্প, লৈট্টে, তেলাপিয়া মাছ, আমাদের দেশীয় মাছ, এই দেশীয় মাছের মধ্যে যে স্যামন বিদেশি একটা মাছের জিন, এই মাছটা হচ্ছে কি অনেক বড় হয়। আর এই মাছের যেই জিনের কারণে হচ্ছে কি এই মাছের শরীর অনেক বড় হয়, মানে মূলত এই মাছের বৃদ্ধির বৈশিষ্ট্যের জন্য দায়ী, সেই জিনটাকে আমরা নিয়ে এসে হচ্ছে কি এই আমাদের দেশীয় মাছগুলোর মধ্যে ট্রান্সফার করে এই মাছগুলোর কিন্তু আকার অনেক বড় করতে পেরেছি এবং আমাদের বেশিরভাগ চাষের মাছই কিন্তু এই কারণে অনেক বড় হয়। এখন আজকাল দেখা যায় যে এরা মূলত 60% পর্যন্ত বড় সম্ভব হয়েছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ। এরপর চিকিৎসার ক্ষেত্রে দু তিনটে ইম্পর্টেন্ট অবজেক্টিভ আছে। তা হচ্ছে কি প্রথমে কি হেপাটাইটিস বি ভাইরাস রোগের প্রতিষেধক তৈরি করা সক্ষম হয়েছে। ইনসুলিন একদম খুবই ডায়াবেটিস রোগীদের জন্য একদম খুবই ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে একটা ওষুধ। এরপরে হচ্ছে গিয়ে কি এই যে যাদের মধ্যে হচ্ছে কি ডোয়ার্ফিজম রোগের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়েছে। তো প্রথমে আসি হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে। হেপাটাইটিস বি ভাইরাসের একটা ওষুধ হচ্ছে কি ইন্টারফেরন। আর এই ইন্টারফেরন যে টিকাটা, এটাই হচ্ছে কি ইস্ট এবং হচ্ছে কি ইস্ট নামক একটা ছত্রাক থেকে হচ্ছে কি আসে। আর কি ইনসুলিনের মাধ্যমে, যে আমি আগে বলছি ডায়াবেটিক্স রোগীদের হচ্ছে কি এটা প্রতিষেধক, এটা আসে ইকোলাই থেকে, ইকোলাই ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে হচ্ছে কি বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি হয়। এবং বর্তমানে কিন্তু মানুষের শরীরের হচ্ছে কি যে ইনসুলিন প্রোডাকশন হয়, সেই ইনসুলিনের হচ্ছে কিন্তু অনেকগুলো পরিমাণে বাড়িয়ে কিন্তু ওটাকেও হচ্ছে গিয়ে বাজারজাত করা হয়। আর এরপরে আসে হচ্ছে গিয়ে কি ডোয়ার্ফিজম, যে হাইট কম, এইসব রোগের ক্ষেত্রে হচ্ছে কি এই জেনেটিক্যালি মডিফাইড হচ্ছে গিয়ে বিভিন্ন ড্রাগস ইউজ করা হয়। আর পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি এই নামটা, সিউডোমোনাস নামক একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়া একটা নতুন জাতের একটা ব্যাকটেরিয়া, সিউডোমোনাস একটা নতুন জাত তৈরি করা সক্ষম হয়েছে বিজ্ঞানীরা। যেই জাতটা কি করে, যে পরিবেশের মধ্যে ক্ষতিকর তেল, হাইড্রোকার্বন এইগুলোকে হচ্ছে গিয়ে প্রশমিত করে। যেমন সমুদ্রের পানিতে, সমুদ্রের পরিবেশে এরকম খুব বেশি হয়, যে কারণ ওখানে বড় বড় কার্গো জাহাজ চলে, তেলের হচ্ছে কি সাপ্লাই চলে। তো যদি কোনো কারণে ধরো এরকম হয় যে জাহাজ ডুবে গেছে, তখন কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে কি তেল সমুদ্রের মধ্যে ছড়া যায় এবং এটা কিন্তু সামুদ্রিক যে প্রাণী এবং উদ্ভিদ জগৎ আছে এদের জন্য কিন্তু খুবই ডেডলি, খুবই ক্ষতিকর হবে। তো তখন এইসব ক্ষেত্রে এই সিউডোমোনাস নামক এই যে নতুন যে ল্যাবরেটরিতে বানানো এক জাতের ব্যাকটেরিয়া, মানে সিউডোমোনাস একটা জাত, সেই জাতের এই ব্যাকটেরিয়াটাকেই কিন্তু হচ্ছে গিয়ে এই সব ক্ষেত্রে একদম হচ্ছে কি প্রতিকার হিসেবে ইউজ করা সম্ভব হয়। তো এইভাবেই কিন্তু এই ছিল কিন্তু মূলত তোমাদের পুরো বইয়ের হচ্ছে কি এই চ্যাপ্টারটা। এবং এভাবেই কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আমাদের হচ্ছে গিয়ে হেল্প করে যাচ্ছে। তো আমাদের উচিত হচ্ছে গিয়ে ভালো মতন বোঝার ব্যাপারগুলো, এবং তাহলে হচ্ছে গিয়ে এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা হচ্ছে কি পরবর্তীতে আরও বেশি ব্রডলি হচ্ছে কি এইচএসসিতে আলোচনা করা